প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে আগামীতে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে আগামীতে বাংলাদেশের উন্নয়ন অবশ্যই সম্ভব। দেশের জনগণ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তিনি বলেন, বিএনপির আগামীর রাজনীতির লক্ষ্য যুব সমাজকে শক্তিতে পরিণত করা, বেকারদের কর্মসূচির ব্যবস্থা করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫,০৯৮টি। ভোট কেন্দ্রে দায়িত্বে থাকবেন ৯,৩১,১৩১ কর্মকর্তা। সকালে কমিশন সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচির সভায় এ তথ্য জানায় ইসি। বলা হয়, দ্রুত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হবে। নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেয়া হবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও। এই প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় ১৩০ কোটি টাকা। এবার আগের সব নির্বাচনের চেয়ে ১০% বেশি ভোট গ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা আগের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন কিনা তা খতিয়ে দেখবে ইসি। সেই সাথে ভোট গ্রহণ কর্মকর্তা বাছাইয়ে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোতে চলছে নানা হিসাব নিকাশ। আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে দলগুলো। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রমকে আইনি ভিত্তিতে বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ইসলামী দলগুলো। এদিকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে পতিত হাসিনা সরকারের হাতে গত ১৫.৫ বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে ইসলামী দলগুলো। জুলাই গণ অভ্যুত্থানে মুক্তি মিলেছে তাদের, সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার। বিভেদ ভুলে উজ্জীবিত সবাই আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চাইছে তারা। এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগও শুরু হয়েছে। তবে ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে ইসলামিক দলগুলো। বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি গোষ্ঠী যেভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তাদের দোসরদেরকে বসিয়ে গেছেন, এই দোসরদেরকে যদি পরিপূর্ণভাবে সরানো না যায় এবং তাদেরকে যদি পরিবর্তন করা, তাদের মন মানসিকতা পরিবর্তন করা না যায়, এদেরকে রেখে চেয়ারে বসিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা কোনো অবস্থাতেই সম্ভব বলে আমরা মনে করি না। ইসলামপন্থীদের অগ্রযাত্রা রুখে দিতেই ফ্যাসিস্ট সরকার বিভেদ সৃষ্টি করে রাখে। তাই নতুন সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলাম ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে জামায়াত। পাশাপাশি সংস্কারকে গুরুত্ব দিয়ে আইনি কাঠামোয় তা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তারা। আমরা এখন তো প্রস্তুতি নিয়ে কাজ করতেছি, জনগণের সাড়া আছে এবং আমাদের সব ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। নির্বাচনের জন্য পূর্ব শর্ত হচ্ছে সংস্কারটাকে আইনি রূপ দিতে হবে এবং সংস্কারের যে জাতীয় সনদ হবে, এই জাতীয় সনদের আইনি বিধিবিধানের ভিত্তিতে এই সরকার নির্বাচন অনুষ্ঠান করবে। আগামী নির্বাচনে জোটবদ্ধ নাকি বোঝাপড়ার ভিত্তিতে অংশগ্রহণ, এসব বিষয়ে আলোচনা চলছে বলে জানান এ জামায়াত নেতা। তবে সময় এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করতে জনমত যাচাই করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬৪ জেলায় ১,৩৭৪ জনের উপর জনমত যাচাই হয়েছে। এতে ৯০% মানুষ চায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন। বেশিরভাগই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চান। ৭১% চান পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হোক। একই ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে দেখতে চান না 89% মানুষ।
প্রস্তাবিত জাতীয় সনদ নিয়ে জরিপ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, সারা দেশে ১৩৭৩ জনের উপর জরিপ করা হয়েছে। সেখানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি, জাতীয় সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য সহ ৪০টি প্রস্তাবনা নিয়ে মতামত নেওয়া হয়। আমাদের সংসদ একটা প্রতিষ্ঠান কাজ করে, আমাদের মিডিয়া একটা প্রতিষ্ঠান কিভাবে স্থাপনা করেছে, সাবেক প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স আমরা দেখেছি, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কোনো কমিশন, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে না। কারণ এই সংস্কার না হলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে নির্বাচিত হয়ে আসলেও প্রতিষ্ঠান যদি কাজ না করে গণতন্ত্র ভেঙে পড়তে বাধ্য। এই নির্বাচনিত গণতন্ত্র দিয়ে কাজ হবে না। নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার স্ট্রাকচার প্রত্যেকটা জায়গায় নির্মাণ করতে হবে। সুজনের জনমত জরিপে রাজনৈতিক দলের সংস্কারের প্রস্তাবনার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ অংশগ্রহণকারী। তারা ৫ বছর পর পর প্রত্যেক রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক এবং আর্থিক স্বচ্ছতা চেয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, ৩০টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা করে ৮১টি বিষয়ে একমত হয়েছে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা সুজনের পক্ষ থেকে এই প্রচেষ্টাকে সহায়তা করার জন্যেই আমরা এই কাজটা করছি। এবং এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে আবারও যে মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়, মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায়। জাতীয় সনদের সংস্কার প্রস্তাবে আদিবাসী ও সংখ্যালঘু অধিকার এবং লিঙ্গ সমতার বিষয় নিয়ে ভিন্ন মত আছে বলে জানিয়েছে সুজন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় জানিয়ে রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ পালালেও কালো টাকা ও অবৈধ অস্ত্র দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে। জনতার আদালত সবার উপরে, তারা ফ্যাসিবাদের চূড়ান্ত বিচার করবে। আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন উল্লেখ করে রিজভী বলেন, দেশে সুস্থ স্বাভাবিক রাজনীতি থাকলে তার এমন অকাল মৃত্যু হতো না। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। ২০২৪ সালে জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ এবং ব্যয় ৫ গুণ। নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামের দেয়া আয় ব্যয়ের হিসাব পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে ইসি। আর ২৮,৯৭,২৯৯ টাকা এবং ব্যয় ২৩,৭৩,৩৮,১৭৭ টাকা দেখিয়েছে দলটি। নির্বাচন কমিশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী থেকে জানা গেছে, কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় ১৬,৫৬,৪২,১৬২ টাকা। কার্যনির্বাহী কমিটি অথবা উপদেষ্টা পরিষদের চাঁদা সহ অন্যান্য চাঁদা থেকে আয় ৩৭,৮৭,১৪৯ টাকা। এদিকে গত ২৭ জুলাই ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপি। এতে বলা হয়, দলের মোট আয় ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা আর ব্যয় হয়েছে ৪,৮০,০৪,৮২৩ টাকা। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রোহিঙ্গা ইস্যু ও জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝে ৫টি সমঝোতা স্মারক সই এবং ৩টি নোট বিনিময় হয়।
বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত। অর্থনীতিসহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনুস। বাংলাদেশ এখন অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মালয়েশিয়ার সাথে আমরা 5টি সমঝোতা স্মারকে সই করেছি। এর মাধ্যমে প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়বে। এখন নির্বাচনের জন্যও সম্পূর্ণ প্রস্তুত আমরা। রোহিঙ্গা সংকট নিরসনে পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়াকে বিশেষভাবে অনুরোধ করেছি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের বিভিন্ন সমস্যা মোকাবেলায় মালয়েশিয়া পাশে থাকবে জানান তিনি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া। এছাড়া বাংলাদেশে যেন শান্তি বজায় থাকে সেজন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। এর আগে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পৌঁছালে অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেয়া হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার সহ 9 দফা দাবি 72 ঘন্টার মধ্যে মানার দাবি জানিয়েছে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে মাইলস্টোন স্কুলের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। যুদ্ধবিমান বিধ্বস্তের 3 সপ্তাহ পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুলের প্রধান ফটকের পাশে মানববন্ধনে অংশ নেন দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা। কর্মসূচির শুরু থেকে স্লোগানে মুখর হয় পরিবেশ। মানববন্ধনে 9টি দাবি তুলে ধরা হয়, যার মধ্যে যুদ্ধবিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, দুর্ঘটনার দিনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ অন্যতম। স্কুলে না গেলে কর্তৃপক্ষ জরিমানা ও ফেল করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। প্রতিষ্ঠান থেকে এরা হুমকি দিচ্ছে, লিটারালি ফোন দিয়ে তারা হুমকি দিচ্ছে। এই যে বাচ্চাগুলো যাচ্ছে, এরা কিন্তু মনে খুশি মনে যাচ্ছে না, এদেরকে জোর করে নেওয়া হচ্ছে যে পরীক্ষা ফেল করে দেওয়া হবে, 500 টাকা করে এদেরকে জরিমানা দেওয়া হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ এবং মাইলস্টোন স্কুলের প্রধান শিক্ষিকাকে অপসারণের দাবি জানানো হয় কর্মসূচিতে। 72 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। 23 জন বাচ্চা মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, 3 জন অভিভাবক মারা গেছে, 1 জন আয়া মারা গেছে, 2 জন শিক্ষক মারা গেছে। যারা নিহত আহত হয়েছে, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। খাদিজা মিসকে 72 ঘন্টার মধ্যে স্কুল থেকে অপসারিত করতে হবে। 3 ঘন্টার মানববন্ধনে অভিযোগ করা হয়, সরকারের পক্ষ থেকে এখনো হতাহতদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করা হয়নি। এমন একটা ঘটনার পরও সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 300 টাকা মূল্যের মনোনয়নপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। ফর্ম সংগ্রহের শেষ তারিখ 18 আগস্ট আর জমাদান 19 আগস্ট। 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত 38তম ডাকসু ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে কারা প্রার্থী হবেন তা নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। 3টি নতুন পদ বাড়িয়ে ডাকসুর মোট পদ 28টি। এছাড়া প্রতিটি হলে থাকছে 13টি পদ। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য 18 হলের ভোট হবে বাইরের 6 কেন্দ্রে।
একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে তুলতে পারবেন ফর্ম। এই নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। নিরপেক্ষ একটি লেভেল প্লেইং ফিল্ড হিসেবে ডাকসু কামনা করতেছি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। তিনি জানান, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া কারো ঠাঁই হবে না ভোটার তালিকায়। সন্ত্রাস অথবা অপরাধের সাথে জড়িত ছিল তাদের তালিকা বিভিন্ন থানা থেকে আমরা পেয়েছি, প্লাস আমাদের বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে যাদের ছাত্রত্ব বাতিল হয়েছে এই জাতীয় তালিকা পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফর্ম সংগ্রহের শেষ তারিখ 18 আগস্ট। জমা দিতে হবে 19 তারিখের মধ্যে। আর আগামী 9 সেপ্টেম্বর 39,775 জন শিক্ষার্থী ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের প্রতিনিধিদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 পাট পণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধে ক্ষতির আশঙ্কা করছেন দেশের ব্যবসায়ীরা। সমুদ্রপথে ভারতে পণ্য পাঠাতে কন্টেইনার প্রতি 60,000 টাকা খরচ বাড়ার আশঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে আলোচনা তাগিদ বিশেষজ্ঞদের। তবে বাণিজ্য উপদেষ্টারা মনে করেন ভারতের বিধিনিষেধে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দেশের পাট ও পাট পণ্যের প্রায় 99% স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়, বাকি মাত্র 1% রপ্তানি হয় সমুদ্র পথে। তবে গত সোমবার বাংলাদেশ থেকে 4 ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। বিধিনিষেধের আওতাভুক্ত পণ্য হল পাটের কাপড়, দড়ি, পাটের রশি ও পাটের বস্তা বা ব্যাগ। ব্যবসায়ীদের হিসাব মতে ভারতে স্থলপথে প্রতি কন্টেনার পণ্য পাঠাতে প্রায় 5,000 টাকা খরচ হলেও সমুদ্রপথে এখন তা বেড়ে 60,000-এ দাঁড়াবে। এতে ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। খুলনায় খালিশপুরে আছে, সেখান থেকে সে বোমরা বন্দরে যেতে লাগতো 3 ঘন্টা, সেটা আর সম্ভব হচ্ছে না। সেখানে খরচ হতো একটা ট্রাক ভাড়া খুলনা খালিশপুর থেকে বা ওই অঞ্চল থেকে 5,000 টাকা। এখন এই মালটা তাকে করতে হবে মোংলা বন্দরে পাঠাতে হবে। মোংলা বন্দরে ভাড়া মিনিমাম 5,000 টাকা, তারপরে কন্টেনার ভাড়া মিনিমাম $500, অর্থাৎ প্রায় 60-70,000 টাকা খরচ বেড়ে যাবে। ভারতের সঙ্গে সরকারকে আলোচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া বাণিজ্য উপদেষ্টা জানান, এই নিষেধাজ্ঞায় দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না। গার্মেন্টস মে বি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কিভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কিভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2023-24 অর্থবছরে বাংলাদেশ ভারতে $157 কোটি পাট পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানি আয়ের 3.75%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উড়োজাহাজ সংকটে ঢাকা কুয়েত ও ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে বিমানের 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজ সংকট তৈরি হয়েছে। জানানো হয়েছে মেরামতের পর কয়েকটি উড়োজাহাজ চালু হয়েছে, গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে বোয়িং 787 ড্রিমলাইনার এবং ঢাকা কুয়েত রুটে BG343 ফ্লাইট যাওয়ার কথা ছিল, কিন্তু উড়োজাহাজ সংকটে বিকেল 4:45 ও 5টার ফ্লাইট দুটি বাতিল করা হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাপরিচালক ব্যবস্থাপক ABM রওশন কবির জানান, বাতিল হওয়া ফ্লাইট দুটি কাল পরিচালিত হবে। নতুন সূচি যাত্রীদের জানানো হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক, জানান তিনি। সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের জেলা ও বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এসব কথা বলেন সংস্থার চেয়ারম্যান। মঙ্গলবার সকালে রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনার বিরুদ্ধে 6টি দুর্নীতির মামলার তদন্ত করছে দুদক। দ্রুত এসব তদন্ত শেষ করা হবে, জানান চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন।
তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক। দুর্নীতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন দুদক চেয়ারম্যান। অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। সমাজের সর্বস্তরে দুর্নীতি বন্ধে সবার সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।